সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্র্যাশ কোর্স নিয়ে। আমি তোমাদেরকে বলেছিলাম জানুয়ারি মাসের শুরু থেকে স্টার্ট করে দেব কিন্তু তোমাদের ক্র্যাশ কোর্স, ঠিক আছে? তো আশা করি এই ক্র্যাশ কোর্সে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো সেই কথা মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্র্যাশ কোর্স নিয়ে। আচ্ছা, ক্র্যাশ কোর্স তো আমরা চালু করব। কোন চ্যাপ্টার থেকে আমরা প্রথমেই স্টার্ট করব? এনপিও, নন প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ ইনকাম এক্সপেন্ডিচারের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা স্টার্ট করব। এইখান থেকে কিন্তু খুব বড় একটা 10 নম্বরের অঙ্ক পরীক্ষায় থাকে। তো এই জায়গাটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যাতে এই 10 নম্বর একদম পাক্কা আমাদের হাতে চলে আসে, তার জন্য, ঠিক আছে? তো ক্র্যাশ কোর্স তো আমরা চালু করে দিয়েছি, কিন্তু ক্র্যাশ কোর্স না দেখার একটা নিয়ম আছে। খুব ভালো করে দেখো, তোমরা যারা আজকে হয়তো প্রথম পড়া স্টার্ট করতে চলেছো তারা কিন্তু শুরুতেই ক্র্যাশ কোর্স কিন্তু দেখো না, তাহলে কিন্তু তোমাদের মানে সব মাথা থেকে সব গুলিয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। যাদের কিছুটা ধারণা আছে তারা ক্র্যাশ কোর্স দেখা আরম্ভ করে দাও। যাদের কোনো ধারণা নেই, আজকে হয়তো ফার্স্ট সেমিস্টারে প্রথম বই খাতা নিয়ে বসছো, তাদেরকে বলে রাখি তারা কিন্তু আগে একটা ধারণা করে নাও, ঠিক আছে? আমি যখন তোমাদেরকে এনপিও মানে নন প্রফিট অর্গানাইজেশন পুরো করিয়েছিলাম ইনকাম এক্সপেন্ডিচার চ্যাপ্টারটা, তখন আমি যেভাবে বুঝিয়েছিলাম সেইগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো, সব চ্যাপ্টার কিন্তু দেখার দরকার নেই, মানে নন প্রফিট অর্গানাইজেশনের যত ভিডিও আছে অত দেখার দরকার নেই। তোমরা শুধু প্রথম ভিডিওটা, যেখানে তোমরা এখানে দেখো ভালো করে, যে প্রথম ভিডিওটা, এই প্রথম ভিডিওটা ভালো করে দেখে নাও। এখানে কিন্তু আমি পুরো কনসেপ্ট ধরে ধরে আলোচনা করেছি। প্রথম ভিডিওটা দেখে নাও, প্রথম ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখা স্টার্ট করো, তাহলে দেখবে তোমাদের মাথায় সব ঢুকে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কোনো সমস্যা তোমাদের হবে না যদি তোমরা আগে ওই ভিডিওটা দেখে নাও। বোঝা গেল? যেখানে আমি কনসেপ্ট একদম ধরে ধরে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা দেখে নেওয়ার পরে আজকের এই ভিডিওটা দেখা স্টার্ট করো। আচ্ছা, ওই ভিডিওটা, এই যে ভিডিওটা, এটা কিন্তু আমি ডিসক্রিপশানের লিঙ্ককে দিয়ে দিয়েছি, আবার উপরে আই বাটনেও দিয়ে দিয়েছি, ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো আজকে চলো, আর একদম বেশি কথা আমরা বাড়াবো না। আজকে আমরা প্রথমেই চলে যাব ক্র্যাশ কোর্সের ফার্স্ট ভিডিওতে, এবং আজকের ভিডিওটা কিন্তু আমরা খাতা পেনে বানাবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথমেই চলে যাব ক্র্যাশ কোর্সের প্রথম ভিডিওতে। তো দেখো, আজকের ক্র্যাশ কোর্স আমরা স্টার্ট করব যে অঙ্কটা দিয়ে, সেটা কিন্তু হলো নন প্রফিট অর্গানাইজেশনের 20 দাগের অঙ্কটা দিয়ে। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো, এই অঙ্কের মধ্যে একটা পেমেন্ট আর একটা রিসিপ্টের কিন্তু দিক বলে দিয়েছে, আর এখানে দেখবে বলে দিয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড 31শে মার্চ 2023। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কথাটা, যেটাকে দেখবে আমি কিন্তু অঙ্কের মধ্যে অলরেডি লিখেও নিয়েছি যে 31/3/2023 হলো ইয়ার এন্ডিং, ফর দ্য ইয়ার এন্ডেড। তারপরে দেখবে একটা রিসিপ্ট আর পেমেন্টের দিক দেওয়া আছে। তাছাড়া এইখানটাতে দেখবে কিছু অ্যাসেটের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, কিছু ইনকাম যেমন সাবস্ক্রিপশনের মতো কিছু ইনকাম, তাদের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, আর কিছু খরচ, তাদের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে। আমাদের অঙ্কতে কি করতে বলে দিয়েছে? অ্যান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে বলে দিয়েছে 31শে মার্চ 2023, আর একটা ব্যালেন্স শিট তৈরি করতে বলে দিয়েছে অ্যাজ অন দ্যাট ডেট, অর্থাৎ এই ডেটের একটা ব্যালেন্স শিট কিন্তু তৈরি করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করা। এবারে এই অঙ্কটা স্টার্ট করবার আগে না তোমাদেরকে কয়েকটা জিনিস একটু বলে দিই, খুব ভালো করে একটু মাথায় গেঁথে নাও তোমরা, তাহলে দেখবে এই অঙ্কগুলো করবার সময় না কোনো সমস্যা হবে না। কি বলো তো সেই জিনিসটা? দেখো, এই যে রিসিপ্ট আর পেমেন্ট, এইখানে যে সমস্ত জিনিস রয়েছে পুরো এর মধ্যে, পেমেন্টের দিকে যা যা রয়েছে, রিসিপ্টের দিকে যা যা রয়েছে, যত জিনিস রয়েছে সবগুলো হলো কিন্তু, ভালো করে মনে রাখবে, ক্লোজিং ব্যালেন্স। সবগুলো হলো কিন্তু কি ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ 31শে মার্চ 2023-এর ব্যালেন্স। 31শে মার্চ অর্থাৎ 2023-এর ব্যালেন্স, অর্থাৎ দেখবে এখানে দেখবে দুটো তারিখ বলেছে, দেখবে 1/4/2022, আরেকটা দেখো তারিখ বলে দিয়েছে 31/3/2023, অর্থাৎ এটা হলো বছরের শুরুর, মানে আগের বছরের। দেখো, আগের বছরকে আমি কি বলি? প্রিভিয়াস ইয়ার, তাই জন্য আমি লিখছি দেখো PY। আর এই যে বছরটা আমরা করছি অঙ্ক, সেটাকে আমরা বলবো কারেন্ট ইয়ার, তাই জন্য আমি লিখছি CY, ঠিক আছে? তাহলে প্রিভিয়াস ইয়ার মানে হলো কি আগের বছরের 1/4/2022-এর, আর 31/3/2023-এর মানে হলো এই বছরের যেগুলো আছে। আমাদের যখন অঙ্ক করতে হবে
ইয়ার এন্ডিং কি বলে দিয়েছে 31শে মার্চ 2023, অর্থাৎ কারেন্ট ইয়ারের সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। এই পেমেন্টের দিকে আর রিসিপ্টের দিকে যা যা জিনিস রয়েছে সব কিন্তু মনে রাখবে কারেন্ট ইয়ারের জিনিস, ঠিক আছে, কারেন্ট ইয়ারের জিনিস, অর্থাৎ এই বছরেরই সমস্ত খরচ আর ইনকামগুলো বলে দেওয়া আছে। কেবলমাত্র যে জিনিসের পাশে তারিখ দেওয়া আছে সেইটাই কিন্তু আগের বছরের। যেমন দেখো ক্যাশ ইন হ্যান্ড, তার পাশে তারিখ দেওয়া আছে, তার মানে এটা কিন্তু আগের বছরের 1/4/2022, অর্থাৎ এই যে 1/4/2022 মানে প্রিভিয়াস ইয়ারের। বুঝতে পারলে আগের বছরের জিনিস কিন্তু কেবলমাত্র এইটা। যার পাশে তারিখ দেওয়া আছে সেটা আমি বুঝে গেলাম, আর যাদের পাশে তারিখ দেওয়া নেই সেইগুলো কি সমস্ত এই বছরের, আর এটার পাশে তো এই বছরেরই তারিখ দেওয়া আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এইখানে যা যা থাকবে এই রিসিপ্ট আর পেমেন্ট সবগুলো কিন্তু হলো এই বছরের কারেন্ট ইয়ারের জিনিসপত্র। আর এইখানে তো ভাগ ভাগ করে দিয়েই দিয়েছে, দেখো এইগুলো সব কারেন্ট ইয়ারের আর এইগুলো সব প্রিভিয়াস ইয়ারের। আমরা যখন অঙ্ক করব এই যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ এই যে এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার যখন আমরা করব, এখানে আমরা কি কি আনবো, কেবলমাত্র 31/3/2023 অর্থাৎ কি কারেন্ট ইয়ারের যা যা ইনকাম সব এই দিকে আনবো, কারেন্ট ইয়ারের যা যা এক্সপেন্ডিচার মানে যা যা খরচ সব এই দিকে আনবো। আর যেইগুলো কারেন্ট ইয়ারের ইনকাম বা এক্সপেন্ডিচার নয়, যেগুলো আবারও বলছি খুব ভালো করে শুনবে, যেগুলো কারেন্ট ইয়ারের ইনকামও নয় এক্সপেন্ডিচারও নয়, অর্থাৎ আগের বছরের ইনকাম এক্সপেন্ডিচার, সেইগুলোকে কিন্তু আমরা সব এখান থেকে সব বাদ দিয়ে দেবো, সব একদম ছেঁটে বাদ দিয়ে দেবো। যেগুলো আমাদের এই বছরের ইনকাম বা এক্সপেন্সেস নয় সেগুলোকে কি করতে হবে, সব এখান থেকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। এই হলো অঙ্ক। তাহলে চলো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলি। কি কি বলে দিয়েছে খুব ভালো করে দেখবে, পেমেন্টের সাইড থেকে আমরা স্টার্ট করি। দেখো বলে দিয়েছে বাই পেমেন্ট অফ মেডিসিন, মানে আমি ভাবো মেডিসিন কিনেছি, তার জন্য আমায় আমি পেমেন্ট করেছি কত 30,000 টাকা। আর এখানে দেখবে অ্যাডজাস্টমেন্টে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 4 নাম্বার পয়েন্টে দেখবে কি বলে দিয়েছে, অ্যামাউন্টস ডিউ টু মেডিসিন সাপ্লায়ার। আমি তো অলরেডি পে করে দিয়েছি 30,000 টাকা, তাছাড়া এখানে দেখবি ডিউ আছে, আবার একটা ডিউও আছে, অ্যামাউন্ট ডিউ টু মেডিসিন সাপ্লায়ার। দেখো প্রিভিয়াস ইয়ার মানে আগের বছরের ডিউ হলো 8,000 টাকা, দেখতে পাচ্ছ তো আগের বছরের ডিউ 8,000 টাকা, আর এই বছরের ডিউ হলো কত 12,000 টাকা, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, যেটা আমাদের এই ইয়ারের ডিউ সেটাকে কিন্তু লিখতে হবে, যেগুলো আমাদের এই ইয়ারের সেগুলোকে লিখতে হবে, আর যেগুলো আমাদের এই ইয়ারের নয় মানে আগের বছরের প্রিভিয়াস ইয়ারের জিনিসপত্রগুলোকে সব কি করতে হবে, এখান থেকে সব বাদ দিয়ে দিতে হবে। বোঝা গেল, আমাদের ইয়ারের জিনিসপত্রগুলোকে লিখতে হবে, আর আগের বছরের জিনিসপত্রগুলো বা যেটা আমাদের এই ইয়ারের নয় সেই রকম জিনিসপত্রকে কি করতে হবে, সব বাদ দিয়ে দিতে হবে। তো চলো সেই কাজটাই আমরা করতে থাকি। তো দেখো আমরা এখানে যেটা আমাদের এই ইয়ারের আমি প্রথমে অ্যাড করব, যেটা আমাদের এই ইয়ারের, যেমন আমি লিখব কি ডিউ ফর, যেটা আমাদের এই ইয়ারের। তাহলে দেখো আমাদের ইয়ারের কোনটা বলো তো, এই দেখো খুব ভালো করে দেখবে অ্যামাউন্ট ডিউ সাপ্লায়ার আমাদের এই ইয়ারের হলো কত 12,000 টাকা। তাহলে এটাকে আমরা কি করব, এই যে 31/3 আমি এখানে লিখছি ফর 2023 বলে লিখছে, তাহলে বা 31/3/2023ও লিখতে পারো, আমি আচ্ছা 31/3 লিখে দিই, হ্যাঁ 31/3/2023 বলেই লিখি, ঠিক আছে। তাহলে কত 12,000 টাকাকে আমরা লিখব। এইবারে যেটা আমাদের এই ইয়ারের নয় অর্থাৎ আগের বছরের এই যে 8,000 টাকা, সেটাকে আমরা যেহেতু আমাদের ইয়ারের নয় সেহেতু এটাকে আমরা কি করব, লেস করব, ঠিক আছে। তাহলে এবারে আমরা কি লিখব, ডিউ ফর, এবারে আমরা কি লিখব 1/4/2022 যেটা, সেটাকে কি করব আমরা লেস করব, অর্থাৎ 8,000 টাকা। বোঝা গেল। তাহলে 30,000-এর সঙ্গে আমরা কি করব, 12,000-কে যোগ করব, করলে কত হবে 30,000 আর 12,000-কে আমরা যদি যোগ করি 42,000, এবং 42,000 থেকে এই 8,000-কে আমরা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে হবে কত 34,000। বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের কি, এই যে পেমেন্ট ফর মেডিসিন। আশা করি এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে ঠিক একইভাবে দেখো
এখানে কোনো কিন্তু অ্যাডজাস্টমেন্ট নেই। এই যে ডক্টরের ফিস যেটা আছে 10,000, এগুলো কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। স্যালারিতে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সানড্রি এক্সপেন্সেসে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ঠিক আছে। আচ্ছা, ইকুইপমেন্ট পারচেসড, ইকুইপমেন্ট সম্পত্তি, তাই জন্য ইনকাম এক্সপেন্ডিচারে আসবে না, ঠিক আছে, তাই জন্য এটা এখন লিখছি না। চ্যারিটি শো এক্সপেন্সেস অর্থাৎ এই যে 1,000 টাকা, তাহলে এই যে 4টে জিনিস সেইগুলোকে দেখো আমি কিন্তু এখানে লিখে ফেলেছি। দেখো এই যে এইটা 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 দেখো লিখে ফেলেছি, আগে থেকেই লিখে রেখে দিয়েছি। এবারে দেখি আমরা চলে আসব এই যে রিসিপ্টের দিকে। রিসিপ্টের দিকে দেখি কি বলে দিয়েছে। যেমন দেখো এখানে একটা রিসিপ্ট আছে, কি বলে দিয়েছে, সাবস্ক্রিপশান মানে চাঁদা। আমি চাঁদা পেয়েছি কত টাকা, 50,000 টাকা। তাহলে এগুলো তো এই যে এইখানে যা যা রয়েছে সেগুলো কি সব 31 মার্চ 2023-এর। তাহলে এইটাকে আমরা লিখবো 50,000 টাকা চাঁদা পেয়েছি, যেটাকে দেখো আমি অলরেডি এখানে লিখেও ফেলেছি, ঠিক আছে। দেখো এই যে 50,000 টাকা লিখেছি। তাহলে এই যে 50,000 টাকা লিখেছি, তাছাড়া আর কি কি দেখো সাবস্ক্রিপশন সম্পর্কে বলেছে, খুব ভালো করে দেখবে, এই জায়গাটা বুঝবে। দেখো সাবস্ক্রিপশন সম্পর্কে কি কি বলে দিয়েছে। দেখো সাবস্ক্রিপশন ডিউ, সাবস্ক্রিপশান পাওয়া আমার বাকি আছে, আগের বছরের বাকি, আগের বছরের কোনো জিনিসপত্র আমরা লিখব না। কি বললাম, আগের বছরের জিনিসপত্র লিখব না। সাবস্ক্রিপশান ডিউ 1,000 টাকা, কত রয়েছে দেখো 31/3/2023, তার মানে 31/3/2023-এ আমার বাকি কত, 1,000 টাকা, এটাকে লিখব। আমি যে ইয়ারে বসে অঙ্কটা করছি সেই ইয়ারের জিনিসপত্রগুলোকে লিখব, ঠিক আছে। তাহলে দেখো এই যে 1,000 টাকাটা ডিউ আছে, সেটা 31/3/2023-এর। তাহলে চলো এটাকে আমরা লিখে ফেলি। তাহলে দেখো আমরা এখানে লিখব অ্যাড ডিউ ফর 31/3/2023। তাহলে কত টাকা ডিউ আছে দেখো, 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকাকে কী করবো, আমরা যোগ করব। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। আর এই যে 500 টাকাটা, এটা কি আমাদের এই ইয়ারের টাকা, এই ইয়ারের টাকা তো নয়। তাহলে এটাকে আমরা কি করব বলেছি, বিয়োগ করব। যেটা আমাদের ইয়ারের নয় তাকে বিয়োগ করব, যেটা আমাদের ইয়ারের তাকে যোগ করব। তাহলে চলো যোগ করব। সাবস্ক্রিপশন ডিউ ফর 1/4/2022, এটাকে বিয়োগ করব। তাহলে দেখো আমি দেখো লিখছি লেস, লিখছি ডিউ ফর 1/4/2022, কত টাকা দেখবে আছে, 500 টাকা। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো। যেটা আমাদের ইয়ারে সেই টাকাকে যোগ করব, যেটা আমাদের ইয়ারের নয় তাকে বিয়োগ করব। এইবারে এই দুয়ের জায়গাটা খুব ভালো করে বুঝবে। সাবস্ক্রিপশান রিসিভড ইন অ্যাডভান্স, মানে আমি সাবস্ক্রিপশান রিসিভ করেছি অ্যাডভান্স, মানে আগে থেকে রিসিভ করেছি। অর্থাৎ এই যে 31/3/2023-এ যে 500 টাকাটা রিসিভ আমি করেছি, সেইটা কিন্তু 31/3/2023-এর টাকা নয়, সেটা তারও পরের বছরের, মানে কি 31/3/2024-এর টাকা। সেটা কবেকারের টাকা, আমি দেখো এর পাশেই লিখছি, সেটা হলো 31/3/2024-এর টাকা। বোঝা গেল, কারণ এখানে বলেই দিয়েছে সাবস্ক্রিপশান রিসিভড ইন অ্যাডভান্স। আমি যে টাকাটা রিসিভ করেছি সেটা হলো অ্যাডভান্স বছরের, মানে পরের বছরের টাকা এখন রিসিভ করেছি, অ্যাডভান্স রিসিভ করেছি। তার মানে এই 500 টাকাটা কিন্তু এই বছরের টাকা নয়, মানে 31/3/2023-এর টাকা নয়। বোঝা গেল। আর এই যে 1,000 টাকাটা, এটা দেখো কবে রিসিভ করা হয়েছে, 1/4/2022। 1/4/2022-এ যে টাকাটা রিসিভ করা হয়েছে অ্যাডভান্স, তার মানে কি অ্যাডভান্স রিসিভ করা হয়েছে, মানে এটা তার মানে কোন বছরের টাকা। তাহলে এই যে 1/4/2022-এ যে টাকাটা রিসিভ করা হয়েছে অ্যাডভান্স, নিশ্চয়ই এই 1,000 টাকাটা 1/4/2022-এর টাকা নয় তো, এটা অ্যাডভান্স রিসিভ করা হয়েছে। তার মানে এই টাকাটা 31/3/2023-এর টাকা, তাই না, 31/3/2023-এর টাকা। বোঝা গেল, অ্যাডভান্স রিসিভ করা হয়েছে, 1/4/2022-এ রিসিভ করা হয়েছে, কিন্তু ওই বছরের টাকা নয়, অ্যাডভান্স মানে পরের বছরের টাকা। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি, আমরা কোন বছরের অঙ্ক করছি, 31/3/2023। তাহলে এখানে 31/3/2023-এর টাকা হলো এই 1,000 টাকাটা। তাহলে এটাকে আমরা যোগ করব, আর 500 টাকা কিন্তু এই বছরের টাকা নয়, তাই জন্য সেটাকে আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে আগে অ্যাড করে ফেলি। তাহলে আমরা প্রথমেই অ্যাড করব। তাহলে আগে আমরা এরকমভাবে লিখি অ্যাডভান্স, আগে আমরা এরকমভাবে লিখব অ্যাডভান্স ফর, তাহলে কোন বছরের টাকাকে আমি অ্যাড করছি, 31/3/2023। ঠিক আছে, সেটা কত, 1,000 টাকা। আর আমি লেস করব কাকে,
লেস করব কিন্তু অ্যাডভান্স ফর 2024-এর টাকাটা, ঠিক আছে, অ্যাডভান্স ফর 31/3/2024 টাকাকে আমি কি করব, মাইনাস করব, অর্থাৎ সেই টাকাটা দেখবে কত বলে দিয়েছিল, 500 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, তাহলে এটার সঙ্গে আমি এটাকে যোগ করব, তার থেকে এটাকে বিয়োগ করব, আবার এটাকে যোগ করব, আবার এটাকে বিয়োগ করব, করে যেটা হবে সেটাকে আমি কি এইখানে লিখবো, এটাকে আমি পরে লিখছি এখন। আচ্ছা এখনই আমি দেখো লিখে দিচ্ছি এটাকে যোগ বিয়োগ করে আমরা কত পাবো বলো তো। তাহলে দেখো এটাকে আমরা যোগ বিয়োগ করে পাবো 50,000, তার সঙ্গে আমরা কি করব, যোগ করব 1,000কে, তার থেকে আমরা, আচ্ছা তার সঙ্গে আবার আমরা যোগ করব, কাকে যোগ করব, এই 1,000কে যোগ করলাম, তারপরে আবার এই 1,000কে আমরা যোগ করব, ঠিক আছে, করে হবে কত, 52,000, এবং সেই 52,000 থেকে আমরা বিয়োগ করব 500 আর 500কে, মানে 1,000কে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, পাবো কিন্তু 51,000, ঠিক আছে। এখানে আমরা টোটাল পাচ্ছি কত, 51,000। তাহলে আমার সাবস্ক্রিপশন কত হলো, 51,000। বোঝা গেল আশা করি। চলো এরপরে দেখি নেক্সট কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। আর দেখি আমাদের রিসিপ্টের সাইডে কি রয়েছে, দেখো ডোনেশন যেমন আছে দেখো আমি এখানে টুকে দিয়েছি, এই দেখো এই ডোনেশন 10,000 যেমন আছে আমি দেখো লিখে দিয়েছি। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বোঝো, দেখো লেখা রয়েছে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাট 7% ফর দ্য ইয়ার 7,000। তাহলে কোনো জায়গাতে আমি ইনভেস্টমেন্ট করেছিলাম, কোনো একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করে আমি 7,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি, ঠিক আছে। আর চ্যারিটি শো প্রসিডস 10,000 টাকা যেমন আছে দেখো আমি বসিয়েও দিয়েছি। আর খুব ভালো করে এখানে দেখো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তাহলে আমি কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে 7,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি, তো আমি সেটাকে দেখো লিখে দিই, আমি 7,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি। আচ্ছা আমি যদি কোনো জায়গায় ইনভেস্ট করে 7,000 টাকা ইন্টারেস্ট পাই এবং 7% হারে ইন্টারেস্ট পাই, তাহলে তোমরা বলতে পারবে আমি ইনভেস্টমেন্টটা কত করেছিলাম আমি ইনভেস্টমেন্ট 7% ইন্টারেস্ট পাচ্ছি মানে 7,000 টাকা। আবারও বলছি 7% ইন্টারেস্ট পাচ্ছি মানে 7,000 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত আমরা যদি বের করতে চাই তাহলে আমি কি করব, আবারও বলছি দেখো 7% ইন্টারেস্ট পাচ্ছি মানে হাতে আমি পাচ্ছি 7,000 টাকা ইন্টারেস্ট। তাহলে 1% মানে কত, 1% মানে কত, আর 100% মানে কত, 100% মানে টোটাল যে টাকাটা আমি জমা করেছিলাম ইনভেস্ট করেছিলাম সেই 100%-এর ভ্যালু কত। তাহলে আমি কী করবো, এরকমভাবে করব, তাই না। তাহলে আমার এখানে দেখো কত হচ্ছে কিন্তু 1,000 আর 100-তে হচ্ছে কত, 1,00,000, ঠিক আছে। তাহলে আমার টোটাল ইনভেস্টমেন্ট কত হলো, টোটাল ইনভেস্টমেন্ট করেছিলাম আমি কত, টোটাল ইনভেস্টমেন্ট করেছিলাম 1,00,000, সেখান থেকে আমি ইন্টারেস্ট পেয়েছি কত, 7,000, মানে 7% ইন্টারেস্ট পেয়েছি মানে 7,000। তাহলে আমার আরেকটা সম্পত্তি আমি কিন্তু এখানে জানতে পারলাম ইনভেস্টমেন্ট, যার ভ্যালু হলো কত বলো তো, 1,00,000 টাকা। তো এবারে আমি না বইয়ের মধ্যেই এই জিনিসটাকে লিখে ফেলি যাতে আমার ব্যালেন্স শিট করবার সময় কোনো অসুবিধা না হয়। বইয়ের মধ্যে এটা লেখা নেই, আমি এখানে দেখো লিখে ফেলছি, হ্যাঁ, যে আমি একটা ইনভেস্টমেন্ট করেছিলাম, ইনভেস্টমেন্ট আমি বইয়ের মধ্যেই কিন্তু লিখে ফেলছি, ঠিক আছে। ওপেনিংয়ে কত লিখবো আর ক্লোজিংয়ে কত লিখবো। আচ্ছা আদৌ বলো আমরা এই যে 1,00,000 টাকাটাকে কি ওপেনিংয়ে লিখবো নাকি ক্লোজিংয়ে লিখবো, মানে প্রিভিয়াস ইয়ারে লিখবো নাকি কারেন্ট ইয়ারে লিখবো। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, আমি যদি এটা এই বছরে জমা রাখি তাহলে কি আমি এই বছরে ইন্টারেস্টটা পেতাম, এই 7,000 টাকার ইন্টারেস্টটা পেতাম। আমি এই বছরে জমা রাখলে ইন্টারেস্ট পাবো নেক্সট বছরে গিয়ে, মানে 2024-এ গিয়ে। আমি এই বছরে ইন্টারেস্ট পেয়েছি মানে 1,00,000 টাকাটা প্রিভিয়াস ইয়ারের, মানে আগের বছরের টাকা, আগের বছরে আমি 1,00,000 টাকা রেখেছিলাম, তাই জন্য আমি এবছরে 7,000 টাকা পেয়েছি। বোঝা গেল। তাহলে আমার ইনভেস্টমেন্টের মূল্য কত, 1,00,000 টাকা, ঠিক আছে, আমার ইনভেস্টমেন্টের মূল্য কত, 1,00,000 টাকা। কারেন্ট ইয়ারে আমি কি আরও কিছু ইনভেস্টমেন্ট করিনি, সেরকম তো কিছু লেখা নেই যে আমি আরও ইনভেস্টমেন্ট করেছি, কিছু লেখা নেই, তাই তো। আবার এই ইনভেস্টমেন্টের টাকাটা আমি যে তুলে নিয়েছি এমনও কিছু লেখা নেই। কিছুই যখন লেখা নেই তাহলে এই ইনভেস্টমেন্টটা এই বছরও রয়ে গেছে, এই ইনভেস্টমেন্টটা কি এই বছরও রয়ে গেছে। বোঝা গেল। তাহলে আগের বছরে আমি 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম, তাই জন্য আমি এবছরে 7,000 টাকা পেয়েছি। তাছাড়া ইনভেস্টমেন্ট সম্পর্কে কিছু বলেনি যে আমি টাকাটা তুলে নিয়েছি কি কিছু করেছি, কিছু বলেনি। তার মানে আমি ধরে নেব যেখানে আমি 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম সেখানেই টাকাটা রয়েই গেছে, মানে আমার
এবছরেও ইনভেস্টমেন্ট হলো কত, 1 লাখ টাকা। এই 1 লাখের ওপর ইন্টারেস্ট এইটা, আর এই 1 লাখের ওপর ইন্টারেস্ট আমি তার পরের বছর গিয়ে পাবো। এখন সেসব নিয়ে কিছু আমি মাথা ব্যথা করবো না, বোঝা গেল? তাহলে ইনভেস্টমেন্টের ভ্যালু কত, 1 লাখ টাকা। এটা কিন্তু পরে কাজে লাগবে, এখন কাজে লাগবে না। তাহলে এই মোটামুটি কিন্তু আমাদের ইনকাম এক্সপেন্ডিচার প্রায় হয়ে গেছে। আর একটা লাস্ট আমরা যেটা করব, দেখো এখানে বলে দিয়েছে ভ্যালু অফ বিল্ডিংয়ের ভ্যালু আগের বছরে ছিল 40,000, এখন হয়ে গেছে কত, 38,000। তার মানে কি 2,000 টাকা কমেছে, মানে ডেপ্রিসিয়েশন হয়েছে 2,000 টাকা। তাহলে দেখো আমরা এখানে কিন্তু লিখব যে টু ডেপ্রিসিয়েশন কেন, শর্টে আমি ডিপি বলে লিখছি, অন বিল্ডিং, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিংস কত হবে তাহলে 2,000 টাকা, বোঝা গেল? টু, এবারে আরেকটা দেখো ডেপ্রিসিয়েশন আমরা করব, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। সেটা হলো দেখো ভ্যালু অফ ইকুইপমেন্ট, মানে যন্ত্রাংশ। বছরের শুরুতে কত ছিল, মানে আগের বছরে কত ছিল, 21,000। নতুন করে আমি আবার কিনেছি 15,000, বোঝা গেল? তাহলে আমার যন্ত্রাংশ ছিল 21,000, নতুন করে কিনলাম 15,000। তাহলে আমার টোটাল যন্ত্রাংশ কত হলো দেখি তো। আমার টোটাল যন্ত্রাংশ হলো, আমার যন্ত্রাংশ ছিল 21,000, আমি আবার নতুন করে কিনলাম কত, 15,000। তাহলে আমার যন্ত্রাংশ হলো কত, 36,000। বছরের শুরুতে আমার যন্ত্রাংশ ছিল 36,000, তাই তো? এখন যন্ত্রাংশের ভ্যালু কত, ওই যন্ত্রাংশের ভ্যালু এখন হয়ে গেছে কত, 30,000। তার মানে 36,000-এর যন্ত্রাংশের ভ্যালু এখন হয়ে গেছে কত, 30,000। তার মানে কি আমার 6,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, ঠিক আছে? 6,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। তাহলে আমি আবার এখানে লিখবো টু ডিইপি অন ইকুইপমেন্ট, তাহলে কত হবে, হবে কিন্তু 6,000 টাকা। তাহলে এখানে আরেকবার ভালো করে তোমরা দেখে নাও, সাবস্ক্রিপশনের 50,000 টাকা, তার সঙ্গে আমরা যোগ করব 1,000 টাকা, আবার এই 1,000কে যোগ করব, এবং এই দুটো 500কে কিন্তু আমরা বিয়োগ করব, করে আমরা এখানে দেখো কত পেয়েছি, 51,000 টাকা। ডোনেশন, দেখো ডোনেশনের টাকাটা খুব ভালো করে তোমরা দেখবে, দেখো ডোনেশন লেখা আছে কিন্তু 14,500 টাকা। তাছাড়া দেখবে এইগুলো যা যা লেখা আছে সব কিন্তু আমি এখান থেকে দেখে দেখে লিখেছি, ঠিক আছে? এইবারে দেখো আমাদেরকে কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তাছাড়া আমাদের আর একটা কাজ কিন্তু এখনও বাকি আছে। এখানে যেমন তোমরা দেখবে যখন অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছিল, যেমন 40,000 থেকে 38,000 হয়ে গেছিলো যখন বিল্ডিংয়ের ভ্যালু, সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলে লিখেছিলাম, এবং সেটা ডেবিট দিকে মানে এক্সপেন্ডিচারের দিকে লিখেছিলাম। এবার দেখো এখানে একটা সম্পত্তি রয়েছে, সেটা দেখো লেখা রয়েছে স্টক অফ মেডিসিন। এটাও তো স্টক হলো কি একটা সম্পত্তি, তাহলে মানে ক্লোজিং স্টক আর কি। তাহলে ক্লোজিং স্টকের ভ্যালু ছিল 10,000, হয়ে গেছে দেখো 15,000। তাহলে এটা তো ডেপ্রিসিয়েশন হলো না, এটা হলো কি ভ্যালু বৃদ্ধি পেলো। তাহলে ডেপ্রিসিয়েশন হলে আমরা যেমন ক্ষতির দিকে লিখি, মানে এক্সপেন্ডিচারের দিকে, খরচের দিকে, তাহলে এর কী হলো, এটা হলো অ্যাপ্রিসিয়েশন হলে আমরা কি করব, সেটাকে ইনকামের দিকে লিখবো। 10,000 টাকার স্টক এখন 15,000 হয়ে গেছে, তাহলে 5,000 টাকা লাভ হয়েছে। তাহলে এখানে আমরা লিখব কি, লিখব বাই বলে আমরা এখানে লিখব স্টক অফ মেডিসিন। দেখো এখানে লিখছি স্টক অফ মেডিসিন। তাহলে দেখো আমি এখানে লিখছি কি স্টক অফ মেডিসিন, কত লিখছি, 5,000 টাকা, ঠিক আছে? তাহলে এই আমাদের হয়ে গেলে এবারে ইনকাম এক্সপেন্ডিচার কমপ্লিট প্রায়। এবারে কী করবো আমরা, এই যে এইগুলোকে 51,000, 14,500, 7,000, 10,000, 5,000 এগুলোকে কী করবো বলো তো, সব যোগ করব, ঠিক আছে? যোগ করলে কত হবে, হবে কিন্তু 87,500, ঠিক আছে? 87,500। এই 87,500 থেকে আমরা এবারে কী করব, যে সমস্ত এক্সপেন্ডিচারগুলো রয়েছে, অর্থাৎ এই যে এই এক্সপেন্ডিচারগুলোকে আমরা কি করব, সব বিয়োগ করব। করলে আমরা কত পাবো কিন্তু 6,500। তাহলে এই যে আমরা অ্যান্সারটা পেলাম, এটাকে আমরা কি বলি, টু সারপ্লাস, ঠিক আছে? টু সারপ্লাস আমরা কত পেলাম কিন্তু 6,500। তাহলে আমাদের ইনকাম এক্সপেন্ডিচার তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমাদেরকে একটা ব্যালেন্স শিটও এখানে বানাতে বলেছে। তাহলে চলো আমরা ব্যালেন্স শিট বানাবো। ব্যালেন্স শিটের ঘর আমি কেটেই রেখে দিয়েছি, এবং ব্যালেন্স শিটটা বলে দিয়েছে কিভাবে বানাতে বলে দিয়েছে, খুব ভালো করে দেখো। এখানে কিন্তু বলেই দিয়েছে অন দ্যাট ডেট, অর্থাৎ ইয়ার এন্ডিং দেখো 31 মার্চ 2023, এই তারিখের সমস্ত সম্পত্তি আর লাইবিলিটিসগুলো নিয়েই কিন্তু আমাদেরকে ব্যালেন্স শিট বানাতে হবে।
তাহলে ব্যালেন্স শিটে কী কী আসে? এইগুলো আসে সম্পত্তিগুলো, অ্যাসেটের দিকে, সেই সম্পত্তিগুলোকে দেখো আমি লিখব। এখানে দেখো যেহেতু দেখো তারিখটা কত লেখা রয়েছে 31/3/2023, অর্থাৎ কি কারেন্ট ইয়ারটা কিন্তু লেখা রয়েছে। তাহলে কারেন্ট ইয়ারের ভ্যালুগুলোকে কিন্তু আমরা নেব। তো দেখো কারেন্ট ইয়ারের ভ্যালু কী কী আছে, যেমন বিল্ডিংয়ের কারেন্ট ইয়ারের ভ্যালু রয়েছে 38,000 টাকা। তাহলে দেখো আমরা এখানে কত লিখব, কারেন্ট ইয়ারের ভ্যালু লিখব 38,000 টাকা, ঠিক আছে। তারপরে দেখো ইকুইপমেন্টের, তোমরা ভালো করে দেখবে ইকুইপমেন্টের কারেন্ট ইয়ারের ভ্যালু কত রয়েছে, মানে ক্লোজিংয়ের ভ্যালুটা দেখো এখানে কত রয়েছে, রয়েছে কিন্তু দেখো 30,000 টাকা। চলো আমরা এখানে লিখবো কি 30,000 টাকা। তারপরে দেখো স্টক অফ মেডিসিনের ভ্যালু কত রয়েছে 15,000 টাকা, তোমরা দেখবে কারেন্ট ইয়ারের ভ্যালু। ক্যাশ ইন হ্যান্ড কত রয়েছে, দেখো ক্যাশ ইন হ্যান্ড আমরা কোথায় পাবো, এইখানেই দেখো ক্যাশ ইন হ্যান্ডের ভ্যালু দেখো কত বলে দিয়েছে 4,500 টাকা। তাহলে এই আমরা লিখবো কি 4,500 টাকা। আর দেখো এই যে ইনভেস্টমেন্টের ভ্যালু দেখো এখানে কত রয়েছে 1 লক্ষ টাকা, কারেন্ট ইয়ারের ভ্যালু দেখো রয়েছে 1 লক্ষ টাকা। তাহলে চলো আমরা কি লিখবো, ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এখানে আমরা লিখবো ইনভেস্টমেন্টের ভ্যালু আমরা কত পেলাম 1 লক্ষ টাকা। এইবারে খুব ভালো করে দেখো আমরা লাইবিলিটির সাইডে কী লিখবো, ক্যাপিটাল। এই ক্যাপিটালটাই না আমরা জানি না বইয়ের মধ্যে কত বলে দিয়েছে, মানে বইয়ের মধ্যে বলেই নি আর কি, এটা আমাদের কিন্তু খেটে বার করতে হবে। সারপ্লাস আমরা কত বের করেছি 6,500 টাকা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদেরকে ক্যাপিটালটা খেটে বার করতে হবে, সেটাতে তো আমরা পরে আসছি। তোমাদেরকে এবার একটা জিনিস খুব ভালো করে জানতে হবে, খুব ভালো করে এই জিনিসটা না তোমরা খাতায় খুব ভালো করে নোট ডাউন করবে, খুব ভালো করে তোমরা বুঝবে। ভাবো আমার একটা ইনকাম, ভাবো আমি একটা টাকা ইনকাম, তাহলে দেখো ইনকাম খুব ভালো করে বুঝবে কিন্তু ইনকাম, যদি ভাবো এই একটা টাকা আমার ইনকাম করার কথা, আমি কাজ করেছি কিন্তু এখনও পর্যন্ত আমি টাকাটা পাইনি, খুব ভালো করে দেখবে এখনও পর্যন্ত আমি টাকাটা পাইনি মানে কি আউটস্ট্যান্ডিং, আমি এখনও টাকাটা পাইনি আউটস্ট্যান্ডিং যদি থাকে, ইনকাম হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাসেট সাইডে আসে। খুব ভালো করে মাথায় রাখবে, কোনো একটা ইনকাম, ঠিক আছে, আমার করার কথা কিন্তু আমি টাকাটা এখনও ইনকাম করতে পারিনি মানে কি আউটস্ট্যান্ডিং আছে, আমার ইনকাম করা এখনও বাকি আছে টাকাটা, অথচ আমি কাজ করে ফেলেছি কিন্তু ইনকামের টাকাটা আমার আসেনি, তাহলে সেই টাকাটা কোন দিকে আসে সর্বদা মনে রাখবে কিন্তু অ্যাসেট সাইডে। বোঝা গেল? এবারে ঠিক উল্টো দিক থেকে আমি যদি বলি কোনো একটা ইনকাম আমি অ্যাডভান্স রিসিভ করেছি, ভাবো আমি কারোর থেকে অ্যাডভান্স 500 টাকা নিয়েছি অথচ কাজ করিনি, এক্ষেত্রে কি হয়েছিল, আমি কাজ করে দিয়েছি অথচ আমি টাকাটা এখনও রিসিভ করিনি, সেটা অ্যাসেটে আসে। আমি টাকা আগে থেকে রিসিভ করে ফেলেছি অথচ কাজ করিনি, এটাকে বলে অ্যাডভান্স ইনকাম, সেটা কিন্তু সর্বদা আসে লাইবিলিটিসে কিন্তু আসে। বোঝা গেল? ঠিক একইভাবে এবারে আমরা এক্সপেন্সেসকে যদি বলি, এক্সপেন্সেস মানে একটা খরচ, অর্থাৎ আমি টাকা খরচা করব, আমি কাউকে ভাবো টাকা দেবো, ভাবো আমি কাউকে স্যালারি দেবো, ঠিক আছে, বা রেন্ট দেব, সেটা দেওয়ার কথা এখনও আমি দিইনি মানে আউটস্ট্যান্ডিং করছি, কোনো খরচ আমি আউটস্ট্যান্ডিং যখনই করছি, ঠিক আছে, তখন কিন্তু সেটা আসে লাইবিলিটিসে। কিসে আসে? লাইবিলিটিসে। মনে রাখবে যে খরচটা আমার করা উচিত ছিল এখনও আমি করিনি, ঠিক আছে, কাউকে দিয়ে কাজ করিয়ে নিয়েছি এখনও টাকা দিইনি, তাকে বলা হয় কি এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, লাইবিলিটিসে আসবে, ঠিক আছে। একইভাবে কোনো এক্সপেন্সেস ভাবো রেন্ট হতে পারে, স্যালারি হতে পারে, সেটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি মানে প্রিপেড, খুব ভালো করে জানবে সেটাকে আমরা কী বলি, প্রিপেড। আমি যদি আগে থেকে টাকা দিয়ে দিই, ঠিক আছে, কোনো একটা আমি কাজ, ভাবো আমি এখনও বাড়ি ভাড়া নিইনি অথচ বাড়ি ভাড়ার টাকা আমি আগে থেকে দিয়ে দিয়েছি, এই রকম ধরনের জিনিস, কাউকে দিয়ে আমি কোনো কাজ করাইনি অথচ আমি তাকে টাকা দিয়ে দিয়েছি, তাকে বলে প্রিপেড। এই জিনিসটা কিন্তু আসে অ্যাসেটে, এই জিনিসটা কিন্তু খুব তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে এর ওপর ভিত্তি করেই দেখো এখানে কয়েকটা কাজ আমরা করব, যেমন দেখো সাবস্ক্রিপশান, এটা হলো আমার একটা ইনকাম, ডিউ আছে, ঠিক আছে, সাবস্ক্রিপশান কি বলে দিয়েছে, ডিউ আছে, তাহলে সাবস্ক্রিপশান ডিউ আছে, খুব ভালো করে দেখবে, তার মানে কি আমার একটা ইনকাম, সেই ইনকামটা আমার এখনও পাওয়া বাকি আছে,
ঠিক আছে, আমার ইনকাম পাওয়া বাকি আছে। তাহলে আমার যদি কোনো ইনকাম বাকি থেকে থাকে, ইনকাম যদি আউটস্ট্যান্ডিং থেকে থাকে, তাহলে সেটাকে কোন দিকে লিখতে হয়? অ্যাসেটে লিখতে হয়। আচ্ছা, এখানে আমরা কোন টাকাটাকে লিখবো? আমরা ব্যালেন্স শিট করছি 31/3/2023-এর, তাহলে 31/3/2023-এর জিনিসই কিন্তু আমরা লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? সাবস্ক্রিপশন ডিউ। ঠিক আছে, কত টাকা ডিউ আছে সাবস্ক্রিপশন? খুব ভালো করে দেখবে কিন্তু 1000 টাকা ডিউ আছে, বোঝা গেল? একইভাবে খুব ভালো করে এবারে দেখো সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স। ঠিক আছে, তার মানে আমি একটা কোনো ইনকাম অ্যাডভান্স রিসিভ করেছি। ঠিক আছে, কোনো একটা ইনকাম, তাহলে দেখো ইনকাম যদি আমি অ্যাডভান্স রিসিভ করি সেটা লাইবিলিটিসে লিখতে হয়। ইনকাম অ্যাডভান্স রিসিভ করলে লাইবিলিটিসে লিখতে হয়। কোন টাকাটাকে লিখবো? এই টাকাটা, কারণ আমি এই বছরের ব্যালেন্স শিট করছি 31/3/2023-এর। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? লিখবো সাবস্ক্রিপশন অ্যাডভান্স। ঠিক আছে, তাহলে কত টাকা আমি অ্যাডভান্স রিসিভ করেছি? 500 টাকা। তাহলে এখানে আমি কত লিখবো? 500 টাকা। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস তোমরা খুব ভালো করে কিন্তু এখানে দেখবে। দেখো এইখানে বলে দিয়েছে অ্যামাউন্ট ডিউ টু মেডিসিন সাপ্লায়ার। দেখো আমরা যে মেডিসিন সাপ্লায়ারকে যে টাকাটা দেব, সেটা এখানে দেখো কি করেছি? ডিউ করেছি, বাকি করেছি। মানে আমার একটা খরচকে আমি কি করেছি? বাকি করেছি। কত টাকা বাকি করেছি? দেখো 12,000 টাকা। এইটাকে আমরা নেব না, কারণ আমি ব্যালেন্স শিট কোন ইয়ারের করছি? কারেন্ট ইয়ারের, মানে 31/3/2023। তাহলে আমি তার টাকাটাই নেব। তাহলে আমি একটা খরচ যখন বাকি করছি, তাহলে যখন সেটাকে তাহলে কোন দিকে লিখতে হয়? খরচ যখন আমি বাকি করছি, আউটস্ট্যান্ডিং করছি, তাকে লাইবিলিটিসে কিন্তু লিখতে হয়। তাহলে দেখো আমরা এখানে কি লিখব? পেমেন্ট আউটস্ট্যান্ডিং বলে লিখছি, পেমেন্ট আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, তাহলে কত টাকা আমরা লিখবো? পাবো 12,000 টাকা কিন্তু আমি লিখছি। তাহলে এইটাকে তো যোগ বিয়োগ করে এক্ষুনি ব্যালেন্স শিটটা মিলিয়ে দেওয়া যেত, কিন্তু যেহেতু আমরা ক্যাপিটাল পাইনি, তাই জন্য আমরা ব্যালেন্স শিট করতে পারছি না। তাহলে আমাদেরকে এবার কী করতে হবে? ক্যাপিটালটা বের করতে হবে। কী করে বের করবো ক্যাপিটাল? খুব ভালো করে কিন্তু মনে রাখবে, ক্যাপিটাল বের করবার একটা নিয়ম আছে। অ্যাসেট থেকে আমরা যদি সমস্ত লাইবিলিটিসকে বিয়োগ করতে পারি, তাহলেই পেয়ে যাবো আমরা কি? ক্যাপিটাল। ঠিক আছে, অ্যাসেট মাইনাস লাইবিলিটিস সমান ক্যাপিটাল। যে অ্যাসেট থেকে লাইবিলিটিসকে মাইনাস করে ক্যাপিটাল করতে হয়, তাহলে অ্যাসেট থেকে লাইবিলিটিসকে মাইনাস করবো মানে কি? আমাদেরকে একটা ছোট্ট করে কিন্তু এখানে ব্যালেন্স শিট বানিয়ে নিতে হবে, যেটাকে আমরা কি বলবো? ওপেনিং ব্যালেন্স শিট। ঠিক আছে, আমি দেখো এখানে লিখছি কি? ওপেনিং ব্যালেন্স শিটকে শর্টে আমি বিএস বলে লিখছি। ঠিক আছে, এই দিকে আমরা কি বলে লিখবো? লাইবিলিটিসগুলোকে লিখবো, এখানে আমরা লিখবো লাইবিলিটিসগুলোকে, আর এইদিকে আমরা কি লিখবো? অ্যাসেটগুলোকে। ঠিক আছে, আর এখানে আমি দেখো তারিখ দিচ্ছি কত? 1/4/2022, অর্থাৎ 2022-এর ভ্যালুগুলোকে লিখবো, অ্যাসেটের আর লাইবিলিটিসের। ঠিক আছে, তাহলে চলো এক এক করে আমরা আরম্ভ করি। দেখবে প্রথমেই কী কী আসবে? বিল্ডিং। দেখবে আসবে বিল্ডিং, কারণ আমি এইগুলোকে নেব। এই যে অ্যাসেটগুলো দেখতে পাচ্ছ তো তোমরা এখানে, এই যে অ্যাসেটগুলো, সেই অ্যাসেটগুলোর আমরা এই যে ওপেনিং অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের এই ভ্যালুগুলোকে কিন্তু আমরা নেব। ঠিক আছে, তাহলে চলো দেখো এই যেমন রয়েছে বিল্ডিং, কত রয়েছে দেখো? 40,000। ইকুইপমেন্ট দেখো কত রয়েছে? 21,000। তারপরে দেখো স্টক, এখানে দেখো কত রয়েছে? 10,000। তো চলো সেইগুলোকে আমি আগে লিখে ফেলি। তাছাড়া আরেকটু বলে নিই, তোমরা এখানে দেখো ক্যাশের দেখবে ওপেনিং ব্যালেন্স দেখো এখানে কত রয়েছে? 1/4/2022 দেখো কত রয়েছে? 7,000। তো চলো সেই কাজগুলোকে আগে আমরা করে ফেলি। বিল্ডিং দেখো কত রয়েছে? 40,000। তো চলো এখানে আমরা লিখবো কত? বিল্ডিং 40,000। ইকুইপমেন্ট দেখবে কত বলে দিয়েছে? 21,000, তাই তো? 21,000। তাছাড়া দেখবে আর কি রয়েছে? স্টক দেখবে স্টকের ভ্যালু কত রয়েছে? 10,000। সব কিন্তু আমি ওপেনিং ব্যালেন্সগুলোকে কিন্তু লিখে করছি। ঠিক আছে, তারপরে দেখবে রয়েছে ক্যাশ। তাহলে দেখো ক্যাশের ভ্যালু কত রয়েছে? রয়েছে কিন্তু 7,000 টাকা। তারপরে দেখবে রয়েছে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ইনভেস্টমেন্ট কত রয়েছে? ইনভেস্টমেন্ট দেখবে রয়েছে, তোমরা যদি এইখানেই দেখো ওপেনিং ভ্যালু কত রয়েছে? রয়েছে কিন্তু 1 লক্ষ টাকা। তাহলে চলো আমরা ইনভেস্টমেন্ট কত লিখবো কিন্তু 1 লক্ষ টাকা। ঠিক আছে, তারপরে দেখো ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবারে দেখো আমি এইখানে যেটা লিখেছিলাম, এই যে সাবস্ক্রিপশন ডিউ। ঠিক আছে, তো সাবস্ক্রিপশন ডিউ এটা আমরা এবারে দেখব যে 1/4/2022 কত সাবস্ক্রিপশন ডিউ আছে। তাহলে দেখো আমি এখানে লিখবো সাবস্ক্রিপশন ডিউ। তাহলে দেখি তো
1/4/2022 কত সাবস্ক্রিপশন ডিউ আছে, তাহলে দেখো সাবস্ক্রিপশন ডিউ 1/4/22 রয়েছে কত 500 টাকা। তো চলো আমরা এখানে লিখবো কত 500 টাকা, ঠিক আছে। এইবারে দেখো আমরা এবার লাইবিলিটির সাইডে কী কী লিখবো, এই দিকে দেখে নিই লাইবিলিটির সাইডে কী কী রয়েছে, সাবস্ক্রিপশন অ্যাডভান্স আর কি পেমেন্ট আউটস্ট্যান্ডিং। তাহলে দেখো সাবস্ক্রিপশন অ্যাডভান্স আর পেমেন্ট আউটস্ট্যান্ডিং প্রিভিয়াস ইয়ারে কত ছিল, তাহলে দেখো সাবস্ক্রিপশন দেখো এখানে বলে দিয়েছে অ্যাডভান্স, দেখো সাবস্ক্রিপশন অ্যাডভান্স প্রিভিয়াস ইয়ারে কত ছিল, মানে ওপেনিংয়ের ভ্যালুটা দেখো কত ছিল 1000 টাকা, তাই তো। আর দেখবে এই যে অ্যামাউন্ট ডিউ টু মেডিসিন সাপ্লায়ার, দেখবে ওপেনিংয়ের ভ্যালু কত ছিল 1000, তাহলে এই দুটোকে আমরা লিখে ফেলি। তাহলে দেখো এখানে আমি লিখব সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, রিসিভড অ্যাডভান্স, ঠিক আছে। তাহলে আমি দেখো অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত রিসিভ করেছিলাম কিন্তু 1000 টাকা, তাহলে এই লিখবে একটা 1000 টাকা। আর দেখবে বলে দিয়েছে একটা পেমেন্ট আউটস্ট্যান্ডিং করেছিলাম, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বলে দেখো আমি এখানে লিখছি আউটস্ট্যান্ডিং, ঠিক আছে, এক্সপেন্সেস, ঠিক আছে, এক্সপেন্সেস বলে দেখো আমি এখানে লিখছি, সেইটা দেখবে কত ছিল 8000 টাকা, তাই তো। তাহলে এই মোটামুটি আমাদের হয়ে গেল। এবারে আমরা ব্যালেন্স করি, এই অ্যাসেট সাইড থেকে আমরা এই লাইবিলিটিসকে বিয়োগ করলেই কি পেয়ে যাব কিন্তু ক্যাপিটাল, তাই তো। তাহলে দেখো আমরা যদি সব কটাকে যোগ করি না, তাহলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 1,78,500। তাহলে চলো আমরা এখানে লিখবো কত 1,78,500, আবার এখানেও দেখো লিখবো 1,78,500 এবং সেখান থেকে আমরা এই যে এই দুটোকে যদি মাইনাস করি তাহলে আমরা ক্যাপিটালটা কত পাবো 1,69,500। তাহলে আমরা এখানে ওপেনিং ক্যাপিটাল কত পেলাম 1,69,500, এই 1,69,500কে আমরা কোথায় বসাবো, এইখানে 1,69,500, ঠিক আছে। বসিয়ে আমরা কি করব, যোগ করব। তাহলে দেখি 1,69,500 আর 6,500 যোগ করলে কত হয় 1,69,500 আর দেখো এখানে কত রয়েছে 6,500কে যদি আমরা যোগ করি 1,76,000। এবারে আমরা কি করব, খুবই সোজা সাপটা, এইগুলোকে যোগ করব আর এই সাইডগুলোকে যোগ করলেই আমরা কি পেয়ে যাব পুরো অ্যাসেট আর লাইবিলিটিসের ভ্যালু। তাহলে আমরা পাবো কত, পাবো কিন্তু 1,88,500, এদিকেও পাবো আবার এই দিকেও পাবো কিন্তু 1,88,500। তাহলে এই আমাদের হয়ে গেল, পুরো অঙ্কটা শেষ।